স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম চালু করার জন্য প্রস্তাব রাখছে। এছাড়া 2023-24 অর্থ বছরে বিশ্ব মালিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়দের স্কলারশিপের সুবিধা দিতে মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম চালু করার প্রস্তাব রাখছে। এই প্রকল্পের জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 8 কোটি টাকা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2023-24 বাজেটে শিক্ষা এবং যুব বিষয়ক ক্ষেত্রের জন্য 30 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করছে। হেলথ সার্ভিস ত্রিপুরা স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার জন্য রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার আইজিএম হাসপাতাল চত্বরে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ স্থাপন করেছে। 2023-24 শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে বার্ষিক 50 জন ছাত্রছাত্রীকে নিয়ে ডেন্টাল কলেজের পথ চলা শুরু করে। আইজিএম হাসপাতাল চত্বরে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটকে নার্সিং ট্রেনিং কলেজে উন্নীত করা হয়েছে, যার মাধ্যমে 2023-24 শিক্ষাবর্ষ থেকে 50 জন ছাত্রছাত্রী বিএসসি নার্সিং করার সুযোগ লাভ করবে। তাছাড়া 2023-24 শিক্ষাবর্ষ থেকে গোমতী জেলার উদয়পুরে জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটকে 40 আসন ক্ষমতা সম্পন্ন জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে উন্নীত করা হয়েছে। এজিএমসিতে স্নাতকোত্তর স্তরে বর্তমানে বিদ্যমান 25টি আসন থেকে অনেকটা বাড়িয়ে 79টি আসন বিশিষ্ট করা হয়েছে। সাধারণ মানুষকে উত্তম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বালিসাগর, কুমারঘাট এবং কলবুকে 3টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতাল উন্নীত করা হয়েছে। গত বছর দক্ষিণ জেলা হাসপাতাল, গোমতী জেলা হাসপাতাল এবং ধলাই জেলা হাসপাতালে 3টি ট্রমা কেয়ার সেন্টারে লেভেল 3 উদ্বোধন করা হয়েছে। রংতরাইফলিতে মহকুমা হাসপাতাল সম্প্রসারিত পরিকাঠামো হিসাবে 20 শয্যা বিশিষ্ট নূতন ভবনের উদ্বোধন করা হয়েছে। 2022 অর্থ বছরে কাকরাপাড়া এবং রাজনগরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র উন্নীত করা হয়েছে। ভক্তনগর, কাঞ্চনমোহনা, মোহনপুর, কল্যাণপুর, নূতন বাজার এবং অঙ্কিতে 6টি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল উদ্যোগের অঙ্গ হিসাবে মেরা হাসপাতাল পোর্টাল চালু করা হয়েছে এবং তাই হসপিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা হয়েছে, যা ক্যান্সার পীড়িত রোগীদের পরিষেবায় সাহায্য করবে। তাছাড়াও এজিএমসি, ডিবিপি হাসপাতাল এবং সমস্ত মহকুমা হাসপাতালগুলিতে রেডিওলজি এবং টেলি রেডিওলজি পরিষেবা শুরু হয়েছে। উত্তর ধলাই এবং গোমতী জেলায় পুনর্বাসন এলাকায় 11টি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার নির্মাণ করা হবে। 2023-24 অর্থ বছরে মহারানী মধুপুর এবং বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র উন্নীত করা হবে। নিত্যবাজার এবং দুর্গাবাড়িতে 2টি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ এবং আনন্দনগর, বাউসিয়া, ত্রিবেন্দ্র, জয়রামপাড়া এবং 59টি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করা হবে। 2023-24 অর্থ বছরে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার লেভেল 3 চালু করা হবে। 2023-24 অর্থ বছরে মৌলিক স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য 30 কোটি টাকা ব্যয় করে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে। 55 কোটি টাকা ব্যয়ে নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে। পর্যাপ্ত 8টি নেশামুক্ত মুক্তি কেন্দ্র ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় ধাপে ধাপে স্থাপন করা হবে। অধ্যক্ষ মহোদয়, আমি 2023-24 অর্থ বছরে বাজেটের স্বাস্থ্য খাতে 1756 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। ফুড, সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার রাজ্য সরকার 2023 সালের জানুয়ারি মাস থেকে 4,93,763টি বায়োলজি হাউজল এবং 1,08,916টি অন্তর্দেয় অন্নযোজনা অন্তর্ভুক্ত বোর্ড 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করবে। 2022 অর্থবর্ষে সর্বমোট 3,297টি বাস্তুচ্যুত পরিবারে 10,146 জন সদস্যদের গণবন্টন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে। নির্ধারিত এলাকায় স্থায়ী পুনর্বাসনের পরে অবশিষ্ট পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যের 9.8 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে
ডিবিসি রেশন কার্ড করা হবে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা চালিত 765টি ন্যায্যমূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটি দ্বারা পরিচালিত 165টি ন্যায্যমূল্যের দোকানকে মডেল কেয়ার সাইট শপে পরিবর্তিত করা হবে। এসসি ওয়েলফেয়ার ইপিএসআর স্বনির্ভর পরিবার যোজনার অধীনে 1466 জন সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 500টি বাইসাইকেল এবং 2500টি ইলেকট্রনিক ওজন পরিমাপক যন্ত্র গরিব এসসি সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং 34টি এসসি হস্টেলে স্মার্ট ক্লাসের জন্য 24টি স্মার্ট টিভি বিতরণ করা হয়েছে। 2022 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় 5265 জন সুবিধাভোগীর মাত্র হচ্ছে 29.74 কোটি টাকার ঋণ বিলি করা হয়েছে। উক্ত প্রকল্পে 30 নির্বাচিত গ্রামে 106টি প্রকল্পের কাজ শেষ করা হয়েছে এবং সমস্ত গ্রামগুলিকে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য প্ল্যান গ্রাম্য প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে এবং এতে 8.37 কোটি টাকা ব্যয় করা হয়েছে। 2023 অর্থবর্ষে এসসি ওয়েলফেয়ার দপ্তরটি বেসিস করাচ্ছে ক্লাস 6 to 8 বাবদ 85,300 জন সপ্তমী ছাত্রছাত্রীদের জন্য 141.20 লক্ষ টাকা প্রি-মেট্রিক স্কলারশিপ ক্লাস 9 and 10 বাবদ 12,100 জন ছাত্রছাত্রীর জন্য 640.77 লক্ষ টাকা পোস্ট-মেট্রিক স্কলারশিপ বাবদ 24,150 জন ছাত্রছাত্রীর জন্য 6,252.20 লক্ষ টাকা এবং ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ডের অধীনে 10,500 জন ছাত্রছাত্রীর জন্য 82 লক্ষ টাকা ব্যয় করা লক্ষ্য রাখা হয়েছে। 400 জন ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক সহায়তা বাবদ 390 লক্ষ টাকা দেওয়া হবে। 2023 অর্থবছরে ত্রিপুরা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে 3,100 জন সুবিধাভোগীকে 27 কোটি টাকা সহজ করতে ঋণ দেওয়ার পরিকল্পনা হয়েছে। পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্য ডক্টর আম্বেদকর উৎসব ধাম প্রোগ্রামের অধীনে ডিএমএজি-ওয়াই তালিকাভুক্ত গ্রামগুলিতে 30টি কমিউনিটি হল নির্মাণ করা হবে। ওবিসি ওয়েলফেয়ার ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাছাড়া ওবিসি সম্প্রদায় উচ্চ শিক্ষার ঋণের ব্যবস্থা এবং ব্যবসায় উচ্চ দেওয়ার জন্য সহজ করতে ঋণ দেওয়া হচ্ছে। আগামী 2023 অর্থবর্ষে ওবিসি শ্রেণীভুক্ত 1,000 জন সুবিধাভোগীর সুবিধা দেওয়া হবে। মহাসভা সভায় মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু করার প্রস্তাব করছি। এই প্রকল্পে 100 জন ওবিসি ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন আইএস, আইপিএস এবং আইএসএস ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য 2023-24 শিক্ষাবর্ষে 1 কোটি টাকা বাজেট ধার্য করা হয়েছে। মাইনরিটিজ ওয়েলফেয়ার 2023-24 অর্থবর্ষে আনুমানিক 6,000 সংখ্যালঘু ছাত্রছাত্রী মেট্রিক স্কলারশিপ 2200 ছাত্রীকে মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং 1,000 মাননীয় অর্থমন্ত্রী আই এম আস্কিং 2 মিনিট সহায়তা প্রদান করা হবে। 800 জন ছাত্রছাত্রী যারা 2022 শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বেশি নম্বর পেয়েছে তাদের মৌলানা আবুল কালাম আজাদ মেরিট অ্যাওয়ার্ড। মাননীয় স্পিকার, আমাদের প্রবলেম নেই, আপনি এলাও করলে আমরা কন্টিনিউ করতে পারি। এটা বেশিক্ষণ থাকবে না, একটু পরে থেমে যাবে। ত্রিপুরা মাইনরিটিজ কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের কর্মসংস্থান উচ্চ শিক্ষার জন্য 175 জন সুবিধাভোগীকে আগামী অর্থবর্ষে 3.60 কোটি টাকা সহজ ঋণ প্রদান করা হয়। এর পাশাপাশি 690 জন
ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার জন্য 2023-24 অর্থ বছরে বার্ষিক সহায়তা বাবদ 6.21 টাকা প্রদান করা হবে। লেবার অর্গানাইজেশন সামাজিক সুরক্ষা প্রদানে পঞ্চতম ধারণাকে সামনে রেখে নথিভুক্ত নির্মাণ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সুবিধা দিতে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড দ্বারা নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0 চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিবাহকালীন আর্থিক সহায়তা 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। অন্তঃশিক্ষা বাবদ সহায়তা 5,000 টাকা থেকে 10,000 টাকা, মাতৃকালীন সুবিধা 5,000 টাকা থেকে 8,000 টাকা, শিক্ষার ক্ষেত্রে তহবিল অর্থ 8,000 থেকে 20,000 টাকা, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এককালীন আর্থিক অনুমোদন 20,000 টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে তহবিল অর্থ 40,000 টাকা থেকে বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে। সচল পঞ্জীকৃত নির্মাণ শ্রমিকদের জন্য সুদের উপর ভর্তুকিতে সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে। সর্বমোট 50,000-এরও অধিক পঞ্জীকৃত নির্মাণ শ্রমিক এই প্রকল্পের সুবিধা ভোগ করবে। গত বছর শ্রমিকদের কল্যাণে আগরতলার উজ্জানম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে 100 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি মডেল হাসপাতালের শিলান্যাস করা হয়েছে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 সংশোধন করে রাজ্য সরকার 2টি বিভিন্ন নথিভুক্ত পেশায় নিযুক্ত শ্রমিকদের ন্যূনতম মজুরি হার বৃদ্ধি করেছে, যা 1 অক্টোবর 2022 তারিখ থেকে কার্যকর করা হয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার 2022 সালের অক্টোবর মাস থেকে সমস্ত স্টেট এবং সেন্ট্রাল সোশ্যাল পেনশন স্কিমের অধীনে সমস্ত সামাজিক পেনশনভোগীদের মাসিক 2,000 টাকা হারে পেনশন প্রদান করেছে। এই মাসিক ভাতা সমবেত এবং নির্ভুলভাবে প্রদানের লক্ষ্যে খুব শীঘ্রই আধার ভিত্তিক পেনশন প্রদান চালু হবে। যে সমস্ত এলাকায় অঙ্গনারী কেন্দ্র নেই, এরকম এলাকায় 234টি নতুন অঙ্গনারী সেন্টার মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে 44টি নতুন অঙ্গনারী সেন্টার শুধুমাত্র ট্রুথ সেটেলদের কল্যাণের জন্য মঞ্জুরি হয়েছে। গর্ভবতী মায়েদের আংশিকভাবে মজুরির ক্ষতিপূরণ এবং পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় 2022 অর্থ বছরে 10,658 জন গর্ভবতী প্রসূতি মায়ের আর্থিক সহায়তা দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর মাতৃ পুষ্টিকর প্রকল্পে সমস্ত গর্ভবতী মহিলারা প্রতিটি অ্যান্টি নেটাল চেক আপের পর 500 টাকা করে চাকরি 2,000 টাকা করে পাচ্ছে। রাজ্যের মহিলাদের সশক্তিকরণ এবং উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরা স্টেট পলিসি এম্পাওয়ারমেন্ট অফ ওমেন 2022 চালু করা হয়েছে। নির্মাণ মধ্যে সামাজিক উন্নয়ন এবং সশক্তিকরণের লক্ষ্যে সরকার এবছর ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট বিভাগ চালু করবে। মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস উইথ বেঞ্চ পাস ডিসএবিলিটি এর অধীনে বেঞ্চ পাস ডিসএবিলিটি যুক্ত দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 5 জন সর্বোচ্চ ধনাধিকারীকে এককালীন 24,000 টাকা এবং 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। যত্ন ও সুরক্ষার প্রয়োজন এবং 476 জন শিশুকে স্পন্সরশিপ অ্যান্ড কলেজ কেয়ার হিসাবে প্রতি মাসে 4,000 টাকা করে প্রদান করা হবে। দ্বিতীয় লিঙ্গের ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকার একটি সুসংগত নীতি চালু করবে। মোট 15 কোটি টাকা ব্যয়ে আগরতলা, উদয়পুর, আমবাসা, ধর্মনগরে কর্মরত মহিলাদের জন্য হোস্টেল নির্মাণ করা হবে। ট্রাইবেল ওয়েলফেয়ার আগরতলা মহিলা সরকারি রাজ্যের মানুষের
539 জন জনজাতি যুবক যুবতীকে সশস্ত্রে ঋণ এবং 13 জনজাতি ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করে। কুমলুকের হেডকোয়ার্টার্সের সৌন্দর্যায়ন পর্যটকদের আকর্ষণ করার জন্য একটি মিউনিসিপ্যাল ওয়াটার ফ্রন্টে স্থাপনের জন্য 2023-24 অর্থবছর 100 টাকা ব্যবহার করা। বিভিন্ন এলাকায় 63 কোটি টাকা ব্যয় করে 101টি আরসিসি পূর্বে নির্মাণ করা হবে। অন্তর্জাতীয় যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এর অধীনে 2022 অর্থ বছর পর্যন্ত দরিদ্র গ্রামীণ পরিবারের 4,13,756 জন মহিলাকে 17টি সেলফ হেল্প গ্রুপ 1950টি সেলফ হেল্প গ্রুপ অর্গানাইজেশন এবং 88টি ক্লাস্টার লেভেল ফেডারেশনের সাথে যুক্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলিকে রিভলভিং ফান্ডের কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে 425 কোটি টাকা প্রদান করা হয়েছে। প্রায় 20% সদস্যকে লাখ প্রতিনিধি হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া তাদের ঋণের চাহিদা মেটাতে ব্যাংক ক্রেডিট লিঙ্কেজের মাধ্যমে 725 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। 2023-24 অর্থ বছরে আরো 80,000 গ্রামীণ মহিলাকে সহায়তা অন্তর্ভুক্ত করা হবে। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশলের যোজনার অধীনে 8,087 জন গ্রামীণ যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। 15,347 জন গ্রামীণ যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ শুরু হয়েছে। 11,718 জন যুবক যুবতীর প্রশিক্ষণ শেষ হয়েছে এবং 4,940 জন যুবক যুবকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমি জোলাইবাড়ি, মোহনপুর, ডুকলি, হম্পি এবং মসজিদপুর এলাকার 13 কোটি টাকা ব্যয়ে মার্কেট নির্মাণের প্রস্তাব দিচ্ছি। 2023-24 অর্থ বছরে প্রতিটি ব্লকে মোট 5 কোটি টাকা ব্যয়ে যাত্রী শেড নির্মাণ করার প্রস্তাব রাখছি। ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন জলজীবন মিশন বাস্তবায়নের পূর্বে গ্রামীণ এলাকার মাত্র 24,502টি প্রায় 3.30% পাইপের ট্যাপের মাধ্যমে বাড়ি করে সংযোগ দেওয়া হয়েছিল। 2019 সালে জলজীবন মিশন শুরু হওয়ার পরে গত 3 বছরে রাজ্য সরকার মোট 1,809 কোটি টাকা ব্যয়ে 4,58,367টি যা 61.78% গ্রামীণ বাড়িতে ফাংশনাল হাউসহোল্ড ফিক্সড ওয়াটার কানেকশনের মাধ্যমে পানীয় জলের সমস্যা। 2024 সালের মার্চ মাসের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া যায় বলে আশা করা হচ্ছে। 2022 অর্থ বছরে রাজ্য সরকার 10,387 হেক্টর বয়স্ক বনাঞ্চলে নতুন বৃক্ষরোপণ করে। তার মধ্যে 3,205 এলাকায় গাছ লাগানো হয়েছে, যার মধ্যে অর্থনৈতিক বাণিজ্যিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার ভ্রমণ পিপাসুদের মনোরম ভ্রমণের অভিজ্ঞতা দিতে রোড সাইড প্ল্যান্টেশন ও বিউটিফিকেশন অফ ত্রিপুরা নামক একটি প্রকল্প চালু করেছে, যার অধীনে 124টি রাস্তায় গাছ লাগানো হয়েছে। আগরজাত শিল্পের বিকাশ উৎকর্ষ সাধনের লক্ষ্যে বন দপ্তরে 2021 সালে আগর ফুড পলিসি প্রণয়ন করেছে। আগর শিল্পের উন্নতি ও উৎকর্ষতা বৃদ্ধির জন্য আগামী 3 বছরে 15 কোটি টাকা ব্যয় করা হবে। বিভিন্ন সরকারি সংস্থা, জয়েন্ট ফোর্স ম্যানেজমেন্ট কমিটি এর সদস্য, PFPF এর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে
বন দপ্তর গত 2022 সালের 28 জুন একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে। এখানে সারা রাজ্যে একসাথে সকাল 11:30 মিনিটের মধ্যে মাত্র 5 মিনিটের রেকর্ড সময়ে 1,02,230টি বৃক্ষরোপণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজাতি বন্যপ্রাণীর বসবাস থাকায় তেলিয়ামুড়া মহকুমাকে ত্রিপুরা বন্যপ্রাণী রাজধানী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখন বন্যপ্রাণী সংরক্ষণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রাজ্য সরকার 6 কোটি টাকা ব্যয়ে সিপাহীজলা জুলজিক্যাল পার্কের উন্নয়নের উদ্যোগ নিয়েছে। নগর বন প্রকল্প হচ্ছে 2022 অর্থ বছরে 4টি নতুন নগর বন যথাক্রমে উত্তর ত্রিপুরা ধর্মনগর, ঊনকোটি জেলার কুমারঘাট, খোয়াই জেলার তেলিয়ামুড়া ও গোমতী ত্রিপুরা উদয়পুরে তৈরি করা হয়েছে। সিপাহীজলা গোমতী অভয়ারণ্য, ডোমগুর জলাশয় ইত্যাদি স্থানীয় টুরিজমের বিকাশ ত্রিপুরা ন্যাচারাল রিসোর্স লিমিটেড নামক একটি স্থল কোম্পানি স্থাপন করা হয়েছে। ডোমগুর জলাশয়ের অন্তত 2টি দ্বীপকে কেন্দ্র করে 3,000 লক্ষ কিলোমিটারের উদ্যান হিসাবে গড়ে তোলা হবে, যার মধ্যে থাকবে বায়োডাইভার্সিটি পার্ক, আর্কিড হাউস, বার্ড হাউস, ক্যাকটাস হাউস, চিলড্রেন্স পার্ক, অ্যাকোয়ারিয়াম এবং ওয়েলনেস সেন্টার ইত্যাদি। পঞ্চায়েত মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের অধীনে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে এখানে আমরা যে ধরনের চিত্র এখানে দেখলাম, ত্রিপুরার বিধানসভার ইতিহাসে এইরকম ঘটনা আমার মনে হয় আমরা দেখিনি। এবং এখানে আমি এই ধরনের অনিশ্চয়তা যারা এই বিধানসভার পরিষদকে নষ্ট করেছে তার জন্য রুল 330 আজকের জন্য ওনাদেরকে এই বিধানসভা থেকে সাসপেন্ড করার প্রস্তাব রাখছি। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের রুল 330 ঘোষণা অনুযায়ী আজকে সারাদিনের জন্য বিধায়ক মাননীয় শ্রী রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মথা, মাননীয় শ্রীমতী নন্দিতা রিয়া ত্রিপুরা মথা, মাননীয় বিধায়ক বিশ্বগুরু দেববর্মা ত্রিপুরা মথা এবং মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন কংগ্রেসের মহল তাদেরকে আজকে সারাদিনের জন্য হাউস থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হলো। আপনি আপনার বাজেট ভাষণ পুনরায় শুরু করুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। পঞ্চায়েত রাজ্য গ্রাম অভিযান জাস্ট এ মিনিট মাননীয় ওয়াচ এন্ড অর্ডার। আপনারা আমার ঘোষণা শুনেছেন, যাদের নাম বলেছি ওদেরকে বহিষ্কার করার বন্দোবস্ত করুন। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আরেকটা নাম, এখানে আরেকজন মাননীয় বিধায়ক, উনাকেও আজকের জন্য এই বিধানসভা পবিত্রতাকে রক্ষা করার জন্য উনাকে এই আজকের জন্য বহিষ্কারের আমি প্রস্তাব এখানে রাখছি এবং ওনার নাম হচ্ছে নয়ন সরকার। মাননীয় প্লিজ ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি অর্ডার থেকে পালন করুন। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। বেরো।
মহোদয়, রাষ্ট্রীয় গ্রাম অভিযানের অধীনে 44টি পঞ্চায়েত ভবন ও 2টি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টারের নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। রাজ্যের 25,000-এর বেশি সংখ্যক নির্বাচন প্রতিনিধি এবং কর্মচারী ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং এর অধীনে প্রশিক্ষণ করে বিভিন্ন দপ্তর উন্নয়ন এবং মৌলিক পরিষেবা সংক্রান্ত বিষয়ে জনগণের অধিকার আমার সরকার নামক একটি ওয়েব বেস অ্যাপ্লিকেশন প্রকল্প চালু করা হবে। আগামী 3 বছরে চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিমের আওতায় 120টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলকে মডেল ভিলেজ হিসাবে উন্নীত করা হবে, যাতে অন্যরা ওই শীর্ষক গ্রামগুলিকে অনুকরণ করতে পারে। এর জন্য 8 কোটি টাকা ব্যয় করবে সংস্থা থেকে। ইনফরমেশন টেকনোলজি ডিজিটাল ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্য সরকার 2023-24 অর্থ বছরের সমগ্র রাজ্য মিশন মোডে ই অফিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে কাগজবিহীন অফিস করা, প্রশাসনের স্বচ্ছতা আনা এবং শাসন ব্যবস্থার দায়বদ্ধতা বাড়ানো। আমাদের সরকার গত 2022 অর্থ বছরে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার অধীনে 11,892 জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন ক্রয় বাবদ 5,000 টাকা করে প্রদান করে। এই প্রকল্পের সম্প্রসারণের মাধ্যমে এই বছর মাননীয় অর্থমন্ত্রী, I am repeating the names again. মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মতা, মাননীয় সন্দীপ আরিয়ান ত্রিপুরা মতা, মাননীয় বিশ্বগুরু দেববর্মা ত্রিপুরা মতা, মাননীয় শ্রী সুদীপ রায় বর্মন কংগ্রেস এবং শ্রী নয়ন সরকার সিপিআইএম পার্টি, এই 5 জনকে হাউস থেকে বহিষ্কার করা হয়েছে আজকে সারাদিনের জন্য। হ্যাঁ, ওনাদেরকে ইয়ে করুন, ওয়াচ অ্যান্ড অর্ডার প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এই বিধানসভার গরিমা, ঐতিহ্য, মান, মর্যাদা বিরোধিতা করতেই পারে, স্লোগান দিতেই পারে, ওনাদের এডুকেশন দেখাতে পারে, কিন্তু এই ব্যাড ম্যানারে ভারতবর্ষ দেখছে, এই ব্যাড ম্যানারে এই প্রস্তুতি, এই আন্দোলন, এই লড়াই, এটা অত্যন্ত নিম্নমানের। আমরাও একসময় লড়াই করেছি ওএলএসে, আমরা লড়াই করছি ওএলএসে, কিন্তু নিম্নমানের নিম্নরুচির পরিচয় দেয়নি। মাননীয় ফিনান্স মিনিস্টার, ইউ কন্টিনিউ and what an order, please comply order, please. Watch an order, please. অনিমেষ বাবু, আমি আপনাকে বলেছিলাম আমি সুযোগ দেব। বাজেটটা প্রথম পেশ করলে পরে আপনাকে বলেছিলাম, অশোক মিত্র বলেছিলাম আমি সুযোগ দিচ্ছি, ওয়েট করুন। আপনার ধৈর্য ধরলেন না। আমি বলেছি আপনাকে কথা বলার একজন দর্শকটা কেন বাতিল বললাম সেটা সুযোগ দেব, আপনি শুনলেন না। আপনি একটা সিনিয়র ম্যান, অভিজ্ঞ মানুষ, আপনি শুনলেন না। আমি তো ব্যথা পেয়েছি আপনার কাছ থেকে যে আমি বলেছি আপনার বক্তব্য শোনার 100 বার সুযোগ দেবো বাজেট পেশের পরে। এটা কি হলো? প্লিজ ওয়াচ অ্যান অর্ডার, প্লিজ ওয়াচ অ্যান অর্ডার, প্লিজ 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 কমপ্লাই দ্য অর্ডার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যের জনগণের স্বার্থে আমাদের সরকার ওয়াচ অ্যান অর্ডার, সঞ্জয় বাবু, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, যেভাবে রাজ্যের জনগণের যেটা কল্যাণে সরকার কাজ করতে চাইছে তাকে বাধা দেওয়া, এটা অন্যতম স্বীকার বলে মনে করি। হাউজে শুধু দেখলাম, আপনি বারবার বলছেন শুনবেন, রুলস আমরাও জানি। যে ইস্যু জানেন যে পাবলিক ইন্টারেস্টটা ওইটা পরে আসে, যাই হোক এটা পরে আলোচনা করা যাবে। কিন্তু আগে আমাকে যখন সাসপেন্ড করা হয়েছে আমার নর্মালি চলে যাওয়া উচিত। এখন ওয়ার্ড যদি বের করে দিতে হয়, আই থিঙ্ক এটা লজ্জা, এটা আমার মনে লজ্জা, এটা সসম্মানে চলে যাওয়া উচিত। এই
ডিগ্রিটি মেনটেন করতে হয়, চলে যাওয়া উচিত। পরে একটা আপনার রাত ছাড়বেন, পরে এসে আবার রাত ছাড়বেন, কোনো অসুবিধা নেই, স্কোপ আছে, রাত ছাড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কথা বাজার কাছে এসো। ডিজিটাল কেউ কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। ডিজিটাল ইজ ফাইনাল, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। ডিজিটাল ইজ ফাইনাল। আমরা জিতেন বাবু সিনিয়র মেম্বার, অনিমেষ বাবু বহু পুরানো সিস্টেম। ডিজিটাল তো উদ্যোগ করতে পারবে না। প্লিজ তাদেরকে পরিষ্কার করা হয়েছে। তবু যদি আমি জানি না মাননীয় স্পিকার কনসিডার করবে কিনা জানি না, ভদ্রভাবে যদি জায়গায় যায় বসে যেতে পারে তাহলে মে কনসিডার অন মে নট, আই ডোন্ট। আমার মনে হয় সেক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করবো, যদি সদস্যরা আমাদের রাজ্যেরই সদস্যরা বিভিন্ন দলের হতে পারে, যার যার জায়গায় চলে গেলে কুমন্ত্রী শুনতে নেই, দুই একজন আছে এখানে কুমন্ত্রী দেওয়া, কুমন্ত্রী শুনতে নেই। তো আমি বিরোজিৎ বাবু সিনিয়র মেম্বার, বিরোজিৎ সিনিয়র মেম্বার আছে, বিরোজিৎ বাবু সিনিয়র মেম্বার, গোপাল রায় সিনিয়র মেম্বার, জিতেন চৌধুরী সিনিয়র মেম্বার এবং আমার অনিমেষ বাবু পুরনো মেম্বার। আমি অনুরোধ করবো সেখানে যদি জায়গা দিয়ে বসেন, নেটওয়ার্ক স্পিকার অর্ডার তো আপনাকে মানতে হবে। মাননীয় সদস্যগণ, লেটস আন্ডারস্ট্যান্ড, আপনারা জায়গায় বসুন, কথা শোনা হবে, ধৈর্য ধরে বসুন। যারা দৃষ্টি করতে আপনারা আদেশ দিয়েছেন তো, আপনার ওটা আদেশ, আপনার আদেশটা কি সুপ্রিম কোর্ট ক্যান্সেল করতে পারবে? প্লিজ আপনারা বসুন, সম্মান দিয়ে বলছি বসুন, হয়তো বসুন প্লিজ। যদি মনে করেন বসবেন তাহলে গোপাল বাবু দেখুন, জিতেন বাবু দেখুন, বিরোজিৎ বাবু দেখুন, আপনারা অনিমেষ বাবু দেখুন, বেশিগত বাবু, আরে বাবু, সবটা তো গায়ে চলে না। বেশিগত বাবু, আপনি আপনারা কি শুরু করে দিয়েছেন? দেখছি, বসুন প্লিজ। সবটা কি গায়ে চোখ? শ্যামল বাবু, মানুষ রিজেক্ট করে দিল, রাজ্যের মানুষ রিজেক্ট করে দিল, তারপরে গেলে হয়ে যাবে। আমি প্রথম বলেছি আপনাকে আমি সুযোগ দেবই, আপনি ধরা পড়ে আরে 100 বার দিচ্ছি, সবাই বসুন না। আমি বলছি আরে কথা নেই, ফাইনাল, আপনারা হবে না, বসুন না। ফাইনাল ইজ ফাইনাল, আরে একদম ফাইনাল। না না না, আরে ভাই তুমি তো মেন, অনিমেষ বাবু তো ভদ্রলোক, জিতেন বাবু ভদ্রলোক, বিরোধীরা ভদ্রলোক, নেই তো তুমি ডুবাই তো সবাই বসলে আর গোপাল বাবু বলছো তো, কথা বলার সুযোগ দেবো সবাইকে। বসো, দেখাবো না, আরে আমি হাসবো, আমি অনিমেষ বাবু, আসবে অনিমেষ বাবু আমার অনুরোধটা রাখুন, আই রেসপেক্ট ইউ, অনিমেষ বাবু আমার অনুরোধটা রাখুন, সবাইকে বসান, আমি কথা বলার সুযোগ দিচ্ছি। আরে এরপর তো বাবু কথা শুনবেন বাবু, এরপরে কিন্তু সিস্টেম অনুযায়ী কতগুলো নিয়ম আছে, জিতেন বাবু জানেন, আপনি জানেন, তাহলে তৈরি করবেন না, তৈরি করবেন না প্লিজ। বাবু বললেন বাবু, নতুন জাস্ট আপনি কি বলছেন? ভগবান বাবু জাস্ট এ মিনিট, ভগবান বাবু, অনিমেষ বাবু কি বলছেন বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আইন নিয়ে তো আমি পরিষদীয় মন্ত্রীর সঙ্গে যুদ্ধে যাব না, আইন নয়, আই রেসপেক্ট এভরিওয়ান। আমি শুরুতেই জাস্ট জানতে চেয়েছিলাম যে আমাদের একজনের মোশনটা অ্যালাউ কি,
You told me, no, sir, you told me, আমি শুনবো, you told me আমি শুনবো, আমি শুনেছি। Why আমি শুনবো ব্যাপারটা, I could not accept that, why I tell you, আমরা যে প্রশ্নগুলো দিয়েছি, অনেকগুলো প্রশ্ন আমি দেখি। এখন চলে গেল প্রশ্নের ব্যাপার। প্লিজ অনিমেষ বাবু, আপনি আমি just চেয়েছিলাম it will be allowed. যদি এটা allowed হতো, I would have kept quiet. না না না, Number one, number two, ওয়ান সাইড ডিজাইন আলোচনা চলবে না। এই যে সাসপেনশনটা করেছেন, আমি পক্ষপাতিত্ব করছি না, আমি পক্ষপাতিত্ব করছি না। কাকে আপনি সাসপেনশন করেছেন? যাদের লিজ দিয়ে দিয়েছে, কয়েকজন টেবিল দিয়ে হেঁটে গেছে, ওকে ইউ হ্যাভ টেকেন দেয়ার। যারা টেবিলের উপর উঠেনি, people who have not gone on the table. অনিমেষ বাবু, রতন বাবু বলেছেন চিফ মিনিস্টার সাহেব রিকনসিডার করবেন। করবো, কিন্তু আপনার বসা বারবার বসুন। এটাকে রিকনসিডার যদি রিকনসিডার যদি করা হয়, আমরা আচ্ছা, আমরা কি বলছি? আপনি বসান না, আপনি বসান, বসুন প্লিজ। সাসপেনশনটা বিদ্রোহ, আপনার বসুন না। আরে আরে বসে দেখুন না, আপনি সবাই বসুন, আমি রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ। জিতেন বাবু, সবাইকে নিয়ে বসান, আপনি সিনিয়র মেম্বার, বসুন প্লিজ। বসুন। বলুন সুধাংশু, তাড়াতাড়ি। অধ্যক্ষ মহোদয়, আমার মনে হয় as per rules and procedure of Tripura Legislative Assembly under 330 আপনি যেটা অর্ডার দিয়েছেন যে 5 জনকে সাসপেন্ড করা হয়েছে, আমার মনে হয় তাদেরকে আগে হাউস থেকে সসম্মানে বাইর করা উচিত। তার পরবর্তী সময় পার্টার আমাদের আলোচনা স্টার্ট হবে। এর আগে আপনাদের আলোচনা স্টার্ট হওয়াটা আমার মনে হয় উচিত হবে। ওই দেখেন ওহো, কিন্তু বাঁধানো এইভাবে না, খোঁচাখুচি না। ওয়েট করুন, আমি বলেছি আপনারা বসুন, রিকনসিডার হবে না। বসুন প্লিজ। আমরা যখন বলছে স্পিকারের সময় রাখছেন আপনি, রাকেশ যখন বলছে আমি অনিমেষ বাবুর কথা শুনবো, তোমার কথা শুনবো, সুযোগ দিব, বাকি দুটো পাবলিক হিসেবে আপনি দেখুন আগে। জিতেন বাবু, হ্যাঁ জিতেন বাবু, একজন মন্ত্রী জানা যায় কিনা? জিতেন বাবু, উনি জানেন না তো। আরে জিতেন বাবু, বাঁধানো প্লিজ, এখন কেমন টাকা দিচ্ছেন? বাঁধানো বাদ করবেন না প্লিজ। রাজ্যবাসীর সাথে চলুন, নাকার জন্য টাকা নাই, নাকার জন্য না। জিতেন বাবু, একটা যাবেন না প্লিজ প্লিজ। ওয়েট ওয়েট, আমি যারা 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 মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে এইসব যাদেরকে বিধায়কদেরকে সাসপেন্ড করেছে আজকের জন্য, আমি অনুরোধ করব হাউসের গরিমা রক্ষার জন্য যদি সসম্মানে আপনারা বেরিয়ে যান, ইট উইল বেটার। আই উইল রিথিং জাস্ট ওয়ার্কআউট। এরপর চিন্তা করবো অনিমেষ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, না হবে না। আপনারা কোনো আরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রুল 330-তে আমি বললাম আপনারা বসলেন, সাসপেন্ড যারা করেছেন জাস্ট মুভ করুন না, নিশ্চয়ই দেখুন কথা বলেছে। আরে মাইকটা রতন বাবু দেন না, যারা অলরেডি সাসপেন্ডেড তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত হবে না, আদারওয়াইজ আরে কথা শোনেন, আমি কি বলেছি, যাদেরকে সাসপেন্ড করা হয়েছে সসম্মানে ওরা বাইরে চলে যান। উইল রিসিং অর্ডারটা রাখুন। আমি বলছি না স্পিকার আসনে বসে আই উইল রিসিং, মর্যাদা দেবো, কিন্তু ওয়ার্ড তুমি করাবে না। অনিমেষ বসুন, আপনি বলুন সুদীপ বাবু, ইউ আর এ সিনিয়র মেম্বার, জাস্ট ইউ কমপ্লাই দ্য অর্ডার। অনিমেষ বাবু, ইউ ওয়ান্ট দ্য অর্ডার, টু কমপ্লাই দ্য অর্ডার প্লিজ না। বলুন আরে সাসপেন্ড লোকের কথা নেই,
Sudeep Babu, I am sorry to say, you are suspended. I am sorry, you are suspended. না না, এই মুহূর্তে অর্ডার কমপ্লাই না করলে আপনি কথা বলতে পারবেন না। No. একবার সাসপেন্ডেড লোকের কথা রেকর্ড করবেন কিভাবে? কারেক্ট। আরে কারেক্ট বললাম, অর্ডার যাবো, আপনি অর্ডার চেষ্টা করুন। এরপরে আমি রিথিঙ্ক করবো। আপনি পারস্পরিক সম্মান বোঝে চলুন, আমরা এগিয়ে চলি। আমি রিথিঙ্ক, আমি একটা কথা দিচ্ছি, সিটিং ইন দ্য চেয়ার। জাস্ট আপনি ওনাদেরকে অর্ডারটা করান, বাকি আমার উপরে ছাড়ুন, আমি দেখছি। আর যদি মনে করেন গো ধরে জিত করবেন তাহলে কিছু করার প্লিজ। সুদীপ বাবু প্লিজ, আপনি সম্মানটা রাখুন, আপনি সিনিয়র মেম্বার, আপনি সম্মানটা রাখুন। আপনি রুলস এন্ড প্রসিডিউর টোটালটা আপনার জানা আছে, হাউসে প্রসিডিং এভরি কর্নার আপনি জানেন। প্লিজ, বাজেট সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আছে। বাজেট রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাদবনাথ গুরুত্বপূর্ণ না। বাজেট গুরুত্বপূর্ণ, এরপরে বলেছে আলোচনা হবে, কথা বলার সুযোগ দেব। গোদারা বসে না হবে না, প্লিজ। আমি সম্মান নিয়ে বলছি সুদীপ বাবু, সম্মান নিয়ে বলছি সুদীপ বাবু, নিজের ওজন মর্যাদা রাখুন, সুদীপ বাবু প্লিজ। ওয়াচ এন অর্ডার প্লিজ। ব্যক্তিগত অ্যাটাক করার দরকার নেই, ইট ইজ বেটার আলমিরা। ব্যক্তিগত অ্যাটাক করার দরকার নেই, ইট ইজ বেটার আলমিরা। এটা ব্যক্তিগত অ্যাটাক করে না, আমাদের ডিসিপ্লিন বোর্ড ব্যক্তিগত অ্যাটাক করবে না, ইট ইজ বেটার আলমিরা। Don't create any precedence here. Whatever order you have called, that has to be carried out. এই হাউস থেকে কিন্তু এই জিতেন বাবু জানে, এই হাউস থেকে সাসপেন্ড করা হয়েছিল, বের করে দেওয়া হয়েছে। এই জিতেন বাবু জানে, মন্ত্রিসভা ছিল উনি। হাউসের একটা পরিবার আছে, হ্যাঁ, সম্মান নিজে রাখুন। সুদীপ বাবু নিজের সম্মান নিজে ভালো প্লিজ। ব্যাকআপ তৈরি করবে প্লিজ, আউট অফ সাবজেক্ট প্লিজ। গণতন্ত্রের যদি বিন্দু মাত্র সম্মান থাকে, সুদীপ বাবু প্লিজ, আপনাকে যে অনুরোধ করছি প্লিজ। না আপনার 1 ঘন্টার সময় চলে গেল, 1 ঘন্টা 5 মিনিট সময় চলে গেল। রাজ্যের মূল জিনিস বাজেট আলোচনা করার এনাফ টাইম ছিল, আপনারা কনসিডার করবেন না। এটা ঠিক না, এটা ঠিক হলো না। তাদের ইন্টেনশনই হচ্ছে রান্না ঠিক করা, ঠিক হলো না, এটা সঠিক হলো না। এটা একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে গেল বিধানসভায়। আমার ছোট্ট মানুষ, আমাকে বডি থেকে লাভ কি ভাই? আমি ছোট্ট মানুষ, বডি থেকে লাভ। ঠিক আছে, সুদীপ বাবু প্লিজ। আরে হাউসের জায়গা প্লিজ, সুদীপ বাবু। জানি ফোন করতে পারো, আরে
মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, মাননীয় প্রাঞ্জিত বাবু, আপনি শুরু করুন। লাইনে বললাম গ্রামীণ এলাকার সরকারি বেসরকারি অফিস ও মানুষের বাড়িঘরের সুবিধার জন্য 3000 FTTH সংযোগের প্রস্তাব করছি। গোপালবাবু বিলের প্রমোশন ভিলেজ কমিউনিটির পাবলিক ওয়াইফাই সুবিধাও চালু করার প্রস্তাব করছি। আমি এই 31টি মোবাইল কমন সার্ভিস সেন্টার চালু করার প্রস্তাব করছি। এতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 4.4 কোটি টাকা। আপনি বলেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে যে ঘটনাটা ঘটেছে এটা আপনার ভাষণ এবং বিরোধী অপোজিশনের কথার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সো ফর মাই নলেজ গুড, আপনি এরপরে বিরোধীরা তাদের প্রতিবাদ জানানোর অধিকার আছে, কিন্তু স্বাধীনতাও থাকতে হবে। কিন্তু আমিও করেছি, শোনো আমার মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, অ্যাকর্ডিং টু বিজনেস এন্ড কন্ডাক্ট রুল, এখানে মাননীয় রতন বাবু তো গাড়ি গর্ব রুল টুল সব বুঝে, বেশি বুঝে। আমার বক্তব্য এই আইন অনুযায়ী মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, নাম দেওয়া হয়েছে, আপনারা সাসপেন্ড করেছেন। আমার বক্তব্য পুনরায় আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন রিভিউ করারও এখানে প্রভিশন আছে। You can amend your ruling, তাইলে amend করে দিলেই হয়। It is only misunderstanding of the speaker and LOP. Only misunderstanding. মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি আপনার কাছে অনুরোধ রাখবো, যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এটা উদ্র করে শান্তিপূর্ণভাবে আমাদের হাউস চলার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, মাননীয় স্পিকার, 1 মিনিট আসছেন, 1 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বাবু 2 মিনিট বলছেন, 2 মিনিট হয়ে গেছে, বাজেট কথা বলতে দেন। ঠিক আছে, বাজেট রিভিউ করবে বিরোধীবাবু। আমি একটু এমনি, আপনারা তো বহুদিন ধরে হাউস করছেন, একটু শুনেন না, একটু গোপালবাবু প্লিজ, বিরোধীবাবু একটু 2 মিনিট বললে কিছু না। এই দেখেন বলতে পারেন এসে একটু আমি আপনার সঙ্গে আমরা বাইরের জন্য আলোচনা করতে পারবেন। অশোক মিত্র সিপিএম এমএলএ, যেহেতু যে ব্যাপারটা একজন মানুষ, উনি একটা চিঠি দিয়েছে, একটু বই 2 মিনিট কিছু হবে না। Soliciting disciplinary action against his Dadorlal Naam, MLA, please, 55 Barpasa Assembly Constituency, for violating code of conduct as well as ethics of Tripura Legislative Assembly after investigation. Last prayer বলছে, take disciplinary action against Mr. Nath and also inform to the ethics committee of the ethics committee of the assembly. Speaker কি করেছে? সাংবাদিকরা আমাদের অভিযোগের তো যাত্রা মানছে। যেটা বলছে আমরা 277G দেখছেন, আমরা এটা আছে দেখেন, সেখানে বলছে তুমি যদি কোনো জিনিস দাও এথিক্স কমিটিতে পাঠানোর জন্য সাপোর্টিং ডকুমেন্টারি এভিডেন্স তোমাকে দিতে হবে। আদার দেন মিডিয়া রিপোর্টও ছিল না, এবং বলছে আদার দেন মিডিয়া রিপোর্ট শুড বি সাবমিটেড অ্যালং উইথ দি কমপ্লেইন্ট।
মিত্রকে চিঠিতে জানিয়ে দিয়েছে অ্যাসেম্বলি, তুমি মিত্রবাবু, তুমি তোমার যে ডকুমেন্ট দিচ্ছ, তুমি যে কমপ্লেন করছো, তোমার এটা ফর্মে হচ্ছে না, তুমি আমাকে ডকুমেন্ট দাও এবং মিডিয়া রিপোর্টও দিচ্ছে না। মিডিয়া রিপোর্ট দিলেও বলছে এটা লাগবে। এই তো চলে গেল 3 মাস 4 মাস 5 মাস। এবার অ্যাসেম্বলি একজনের বছর যদি বলতাম 1900 আমাদের রাজ্যে অ্যাসেম্বলি এই 30-40 বছর হয়নি, একজন আমি জানি হয়েছে। কি সেদিন শুরু হয়েছে আপনার মনে আছে? সিংনা গণহত্যা, হাউস থেকে আমরা সব চলে গেছি। সিংনা গণহত্যা, ফিচার বিভীষিকা, মহোৎসব গণহত্যা, এই 2টা ছাড়া আর কোনো একজন এবং বাজেট শাসন কোনোদিন বন্ধ হয়নি। বাজেট শাসনে একজন মশাই দোজ ইন্টেলিজেন্ট। আর যদি মানিক বাবু কেন থাকবে, মানিক সরকার, আমি ওনাকে বাড়ি বলছি না, এটা আপনারা দেখেন, আপনারা শুনছেন, ব্যস্ত থাকতে হবে। তো এখানে কিন্তু এবার আসুন একজনের মশাই চলে যান, একদম সেকশন চলে যান আপনি 7 কার কাছে চাইছেন একজন মশাই যান অ্যাসেম্বলির ভিতরে ঘটনা কার কাছে চাইছেন 70 দেখুন, এই দেখেন 70 Roman 9 seconds. The motion shall not related to matter which is not primarily the concern of the state government. যাদব বাবুর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা নিতে পারবো, আমরা কেউ বলছে একজন মোশন প্রাইমারিলি দি মোশন শ্যাল নট বি এ ম্যাটার হুইচ ইজ নট প্রাইমারি। আমার যদি রাজ্য সরকারের কোন ডিপার্টমেন্টের সম্বন্ধে যদি কোনো লিঙ্ক না থাকে একজন মোশন আনা যায় না। তাহলে স্পিকারকে চ্যালেঞ্জ করছে, হয় কোন ডিপার্টমেন্ট উত্তর দিবে? যাদবপুর ব্যাপারে রতননা মানিক, ডক্টর মানিক শাহজি বা বাবু এরপরে উত্তর দিতে পারবে না? দেখে আপনাদের মুশকিল হয়ে কি রাগ করবেন না। আপনারা ঠিক আছে, একটা লোক, আমি আগেও ওই আলোচনা করেছি, একটা লোক, এখন তো সিস্টেম নাই ত্রিপুরা থেকে ভাগ করা, একটা লোক টোটাল পরিষদ হচ্ছে। ইউ আর জেন্টলম্যান, দিলীপ বাবু জেন্টলম্যান, চিত্তন চৌধুরী জেন্টলম্যান, অনিমেষ বাবু জেন্টলম্যান। মাননীয় মন্ত্রী স্যার, বলেন বিষয়টা একটা স্পষ্ট কারণ, কারণ এটা মৌলভূতের প্রয়োজন। এখানে দিদি দিয়ে ডকুমেন্ট দিলে পাঠিয়ে দেবে স্যার কমিটি। অন্যান্য রাজ্যে এরকম ঘটনা হয়েছে, কিন্তু বিকাশ বলছে আইনজীবী কি করবে, কিছু করা তো উচিত। এটি কিছু একটা থাকছে আপনাদের দলীয় ভাবে তো করতে পারেন না, দলীয় ব্যবস্থা আমাদের, দলীয় ব্যবস্থা আমাদের বিষয়। কিন্তু আজকে দেখ বাবু একজন মানুষ চলে নিয়ে যাবে রতন বাবু, বাজেট অধিবেশন। রতন বাবু, আরে যদি বুঝতে আমি একটু আরো কোনো জনস্বার্থে আনেছেন। রতন বাবু একটু বলতে বলবে, টাইম দিবেন। এক মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাকর্ডিং টু 37D এখানে লেখা আছে এনি কমপ্লেন, এখানে প্রুফের কথা নেই। আর রতন বাবু যেটা 79 ব্যবহার করেছে সেখানে বলেছে, বলা হয়েছে কোন ট্রাইব্যুনালে কোথাও যদি কোনো কেস থাকে তাইলে কোনো অ্যাকশন নেওয়া যায়। এখানে বক্তব্য হল এজিস কমিটিতে পাঠানো যায়। আপনি শুনুন, একটা সভাকে বন্ধ করা তো ওনাকে হয়ে বলেছেন প্রশ্নপত্র পরে আমি দেখব। আমি আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি বলেন যে আই উইল অ্যালাউ ইউ ডিসকাস আফটার দ্যাট বাজেট উইল বি। শোনেন, এটা আমি জানতে চাই, আমি আপনাকে এখন কত হলো স্যার, আপনি যে কোনো ভাবে হোক আপনি আজকের জন্য সাসপেন্ড করে দেন। আবার বলেছেন থ্যাংকস টু যে আমি রিকনসিডার করব। দেখুন, দিস ইজ মেইন ফর ইউ স্পিকার এন্ড ডেপুটি। এটা আপনি অ্যামেন্ডও করতে পারেন, তাইলে আপনার অ্যামেন্ডমেন্টের অ্যাসুরেন্স পেলে নিশ্চয়ই আমরা সবাই ওয়ার্ক আউট করবো না। তাই একটা এখন কথা নেই, ওনার
একটা বক্তব্য পেশ করা হয়েছে এদিকে আপনি এদিক কমিটি পাঠিয়ে দিচ্ছেন, এটা তো ওই এদিক কমিটি যা দেবে তারপরে ডিসকাস হবে। এখন আপনি বলুন যে রিকনসিডারেশন করবেন না আমরা বাজেটটা করবো তো কথা বলেছি, বাজেটটা পেশ করছি। আমি আপনাকে বলি এটা লিখিতভাবে দেবে, আমরা বাজেট সেশনে আমরা থাকবো। আপনি কি চান সব বিরোধী আউট অফ দ্য হাউস থাকবে? মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় আমার সিনিয়র আমাদের যিনি সদস্য আছেন সম্মানের সঙ্গে বলি, আপনি বলছেন বাজেটে না থাকলে হয়, কিন্তু এতক্ষণ বাজেট শুরুতে যেভাবে বাধা দিয়েছেন রাজ্যের মানুষ কিন্তু সব দেখুন। রাজ্যের এই বাজেটটা রাজ্যের 1 থেকে 100% লোকের জন্য। আমি আপনাকে বলি, আমি বারবার স্পিকার সাহেবকে বলেছি যে 1 মিনিটে আপনি বসান, আপনার বাজেট শুরু করেন। কিন্তু স্যার আমি আপনাকে সরি দিচ্ছি, আপনি ট্যাকেল করতে পারছেন, আপনি বললেন না। আরে এখন আপনি রিকনসিডারেশন অ্যাকর্ডিং টু রুলস ইউ ক্যান অ্যামেন্ড ইউর রুলিং। আরে আপনি তো বলার সুযোগ দিচ্ছেন না। আমি সিটিং এই চেয়ারে বসার পরে তো আমার হয়ে যায়, আপনি কথা বলার সুযোগই দেন না। তো আপনি কথা বলার আমি আপনার কথাটা আপনি এক্সকিউজ করলে আমি বাইরে গিয়ে আমি জানি না এটা কি করবো, আমি জানি না স্পিকার আপনি থাকবে ঠিক আছে, অনুরোধ করুন প্লিজ করে রতন বাবু, আরে আপনি আই এম নট অ্যালোন, আই এম নিকামত আমি তো করবো, ঠিক আছে থামুন না, আপনি আমাকে বলতে দিন না। পারবো না বলে কেউ আমি বলছি প্রথম তো রতনবাবু যে আমি প্রথম তো রতনবাবু যে অশোক পেতে দিনাগুলা বললেন উত্তর দিয়ে দিলাম। অশোকবাবুর চিঠি রিপ্লাই গেল এপ্রিলে 6, এপ্রিল টু মে, মে টু জুন, জুন টু জুলাই, 3 মাসের মধ্যে আর কোনো খোঁজ খবর নাই, তদন্ত নাই, অগ্রগতি কিছু নাই। এটা তোলার জন্য তোলা ঠিক আছে। বাজেটের আগে কিন্তু আসতে পারে না, আপনি নিজেও জানেন। আপনি যদি মনে করেন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনার কনসিডারেশন নিয়ে বলবো, কারণ যে অশোভনীয় আচরণ, কাগজ ঢিল এগুলো ঢিলাঢিলি করেছে, আরে আপনি যদি কথা বলতে না দিন, আপনি কথা বলতে না দিলে তো মুশকিল। এবং টেবিলটা এজ এ সিনিয়র মেম্বার যেভাবে আপনি টেবিলটাকে তুলে শুনতে তুলে খাচ্ছেন, এটা তারা ইন্সপিরেশন পেয়েছে, তারা উঠলো টেবিল টেবিলে করলো। এটাও আপনার থেকে সিনিয়র মেম্বার হিসাবে এটা আশা করি যে কাজটা ওরা করেছে এটাও একটু বিধানসভায় সঠিক করেনি, এটা সহমত আপনি। এখন বাজেট চলাকালীন সময় হ্যাঁ বিরোধীরা যেসব ধরনের উচ্ছৃঙ্খল ব্যবহার করেছে, মুক্তিও করে এবং অশোভনীয় কথাবার্তা বলেছে, আপনাকে কাগজে ঢিল ছড়েছে বা অন্যান্য অশোভনীয় কাজ করেছে, এগুলির জন্য আমরা এই বিধানসভা নিন্দা প্রস্তাব আমরা প্লেস করছি। এবং এটা এবং যত কিছু অশোভনীয় শব্দ যেন রেকর্ডে না বিধানসভা ঠিক আছে। এবং উইথ দ্য কনসিডারেশন অফ অনারেবল চিফ মিনিস্টার, আমার বলতে দিন না। মাই রিকোয়েস্ট জাস্ট মিনিট, চিফ মিনিস্টার সাহেব লিসনিং করুন। আপনারা থাকলে এভাবে আন্দোলন মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিষয়টা আমার মনে হয় আপনার 2 PM think of. After 2 PM continue. You can think of. Okay.
বেলা 2টার পরে আমরা এটা ঘোষণা জানাবো। তবে আপ টু 2 PM কিন্তু দে আর সাসপেন্ডেড। প্লিজ প্রবল নো মোর টক। মানে নো স্টার্ট। প্রবল স্টার্ট। প্রবল স্টার্ট। প্রাইজ স্টার্ট। I'm telling you, only for 5%. Only for 5%. Others can come. Others can come. There's no problem. You can also be there. প্রাইজ স্টার্ট করুন। স্পিকার মহোদয়, আমি যে জায়গায় থেমেছিলাম ইনফরমেশন টেকনোলজি দপ্তরের মাধ্যমে ডিজিটাল ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্য সরকার 2023-24 অর্থ বছরে সমগ্র রাজ্যে মিশন মোডে অফিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে কাগজবিহীন অফিস করা, শাসনের স্বচ্ছতা আনা এবং শাসন ব্যবস্থার দায়বদ্ধতা বাড়ানো। আমাদের সরকার গত 2022 অর্থ বছরে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার অধীনে 11,892 জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন ক্রয় বাবদ 5,000 টাকা করে প্রদান করেছে। এই প্রকল্পের সম্প্রসারণের মাধ্যমে এই বছর 12,000 ছাত্রছাত্রীকে স্মার্টফোন দেওয়া হবে। গ্রামীণ এলাকার সরকারি বেসরকারি অফিস ও মানুষের বাড়িঘরের সুবিধার জন্য 3,000 FTTH সংযোগের প্রস্তাব করছি। 300টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে পাবলিক ওয়াইফাই এর সুযোগ সুবিধা চালু করার প্রস্তাব করছি। আমি এই 31টি মোবাইল কমন সার্ভিস সেন্টার চালু করার প্রস্তাব করছি। এতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 4.13 কোটি টাকা। মহকুমা শাসকের অফিস এবং বিডিও অফিসে শাসন কার্য পরিচালনা ও সরকারি প্রকল্পগুলি বাস্তবায়নের পর্যালোচনার জন্য ভিডিও কনফারেন্সিং সিস্টেম চালু করার প্রস্তাব করছি, যার জন্য ব্যয় বরাদ্দ 6.70 কোটি টাকা ধরা হয়েছে। হোম রাজ্য সরকার সমস্ত এসপিওদের মাসিক সাম্মানিক ভাতা 6,156 টাকা থেকে বাড়িয়ে 7,079 টাকা করেছে। পাশাপাশি এসপিও ড্রাইভারদের জন্য মাসিক সাম্মানিক ভাতা 9,000 টাকা থেকে বাড়িয়ে 9,540 টাকা করেছে। রাজ্য সরকার টিএসআর এর সমস্ত পদমর্যাদার কর্মীদের অবসরকালীন বয়স 57 থেকে বাড়িয়ে 60 বছর করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলাতেই একটি করে ওমেন পুলিশ স্টেশন স্থাপন করার লক্ষ্যে খোয়াই এবং ধলাই জেলার জন্য ওমেন পুলিশ স্টেশন মঞ্জুর করা হয়েছে। রাজ্য সরকার 11টি পুলিশ ফাঁড়িকে থানায় উন্নীত করেছে। ট্রাফিক ব্যবস্থাকে আরো ফলপ্রসূ করার লক্ষ্যে রাজ্যের সমস্ত জেলাতে 8টি হাইওয়ে পেট্রোল ভেহিকেল চালু করেছে। ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস 2022 অর্থবর্ষে আমবাসা এবং অনুগার ফায়ার স্টেশনের জন্য স্থায়ী অফিস বাড়ির ব্যবস্থা করা হয়েছে। ট্রেনিং স্কুলের প্রথম পর্যায়ে নির্মাণ কাজ শেষ হয়েছে এবং তা উদ্বোধন হয়েছে। আপৎকালীন সুষ্ঠু পরিষেবা প্রদানের লক্ষ্যে আমি 50টি কনভেনশনাল ফায়ার টেন্ডার এবং 20টি লাইট অপারেশনাল গাড়ি কেনার প্রস্তাব রাখে। এতে 2023-24 অর্থবর্ষে মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 36.73 কোটি টাকা। এবছর মনুবাজার, দামছড়া, বংশী, রৈশাবাড়ি এবং ধামনু এই 5টি ফায়ার স্টেশন ভবনের নির্মাণ কাজ শেষ হবে। সাবরুম, বিশ্বমুখ এবং আমবাসায় 12 কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে ফায়ার স্টেশন নির্মাণ করার প্রস্তাব আমি রাখছি। ফায়ারম্যানদের প্রশিক্ষণের জন্য রাজ্য ফায়ার ট্রেনিং কলেজ গড়ে তোলা হবে। প্রিজন রাজ্য সরকার সংশোধনাগারে বন্দীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা চালু করেছে। প্যারালিগাল ভলেন্টিয়ারদের সহায়তায় রাজ্যের সমস্ত কারাগারে লিগ্যাল এইড ক্লিনিক স্থাপন করা হয়েছে। কারাগারের যে সমস্ত মহিলা আবাসিকদের 6 বছরের নিচে শিশু সন্তান রয়েছে তাদের থাকার জন্য বিশেষ ক্রেডিটের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের সমস্ত কারাগারে ভিডিও কনফারেন্স ইউনিট চালু করার ব্যবস্থা করা হয়েছে। কারাবাসীদের সুষ্ঠু পুনর্বাসনের জন্য ব্যাপকভাবে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রেভিনিউ মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার 2022 নভেম্বরে সরকারি জায়গা ইজারা দেওয়ার জন্য নীতি নির্ধারণ করেছে, যা বাণিজ্য ও শিল্প সংক্রান্ত কর্মকাণ্ডে ভূমি প্রদানকে সহজলভ্য করবে। আমি উদয়পুর এবং ধর্মনগরে 67.20 কোটি টাকা ব্যয়ে নতুন জেলা শাসকের কার্যালয় নির্মাণের প্রস্তাব করছি।
সাবরুম, উদয়পুর, কৈলাসহর এবং কুমারঘাট এসডিএম অফিস বিল্ডিং এর জন্য এসডিএম রেসিডেন্সিয়াল কোয়ার্টার নির্মাণের জন্য আমি আরো 27.92 কোটি টাকা ব্যয় করার প্রস্তাব রাখি। প্রাকৃতিক বিপর্যয়কে সঠিকভাবে মোকাবেলা করার জন্য আরো 7টি অটোমেটেড ওয়েদার স্টেশন এবং 8টি অটোমেটেড রেইন ব্যাচেস রাজ্যের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা প্রস্তুতির জন্য সারা রাজ্যে 3000 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং 1000 জন আপাত মিত্র ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট রাজ্যবাসী, বিশেষ করে যুব সমাজে বৈজ্ঞানিক চিন্তাধারাকে বিকশিত করার লক্ষ্যে রাজ্য সরকার গত বছর আগরতলা বাজারঘাটে সায়েন্স সিটির উদ্বোধন করেছে। আমি এই মহতী সভাকে জানাতে পেরে খুশি যে 2022 সালের 30 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানে রাজ্যের বায়ু ভিলেজ উন্নয়নের প্রশংসা করেছেন। ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার জন্য রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ডিএনএ ক্লাব প্রকল্প বাস্তবায়ন করেছে। এই 2023-24 শত বছরে ডিএনএ ক্লাবের সংখ্যা বাড়িয়ে 40টি বিদ্যালয়কে রূপান্তরিত হবে। ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স রাজ্য সরকার ত্রিপুরা সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পলিসি এবং লজিস্টিক পলিসি চালু করেছে। নর্থ ইস্ট গ্লোবাল ইনভেস্টর সামিটের অঙ্গ হিসাবে রোড শোতে রাজ্য সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং বেসরকারি বিনিয়োগকে আকর্ষণ করার জন্য রাজ্যের সম্ভাবনাকে তুলে ধরেছে। রাজ্য সরকারের প্রচেষ্টা জাতীয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের গভীরভাবে আকৃষ্ট করেছে। বিভিন্ন শিল্প নগরীতে বৈদ্যুতিক পরিকাঠামো উন্নতির জন্য 2023-24 অর্থ বছরে মোট 37.75 কোটি টাকা ব্যয় করা হয়। ব্যাপক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাজ্যের 6টি জেলা শিল্প নগরীতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 1200 কোটি টাকা আগামী 5 বছর বিনিয়োগ করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা অন্যান্য রাজ্যগুলির ইউনিক প্রোডাক্ট প্রদর্শন ও বিক্রয়ের জন্য আগরতলা 100 কোটি টাকা ব্যয়ে একটি ইউনিটি মল নির্মাণ করা হয়। স্কিল ডেভেলপমেন্ট আমাদের সরকার দক্ষতা উন্নয়নের ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছে। বিগত 5 বছরে রাজ্যের 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে অনেকে রাজ্যে এবং বহিরাজ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে। রাজ্যের যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নামক একটি প্রকল্প চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্প রূপায়ণে 50 কোটি টাকা আগামী 5 বছর খরচ করা হবে। এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইন্টারনেট অফ থিংস, স্মার্ট সিটি পরিষেবা এবং স্মার্ট এগ্রিকালচারের মতো নতুন যুগোপযোগী ও জব ওরিয়েন্টেড দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যুব সম্প্রদায়ের জন্য রাজ্য এবং বহিরাজ্যের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলির সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হবে। ট্যুরিজম রাজ্যের শেষ প্রান্ত পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পরিকাঠামোগত সুবিধা সৃষ্টি এবং পর্যটন স্থানগুলির জনশক্তি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পর্যটনের উন্নতির জন্য রাজ্য সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে। এর ফলে পর্যটকের আগমন বৃদ্ধি পেয়েছে। গত বছর পর্যটকের আগমন বৃদ্ধি পেয়ে 2.84 লক্ষ গিয়ে দাঁড়িয়েছে, যার মধ্যে 35,000 বিদেশি পর্যটক ছিলেন। রাজ্য সরকার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শ্রী সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে ব্যায়াম অ্যাম্বাসেডর করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত রাজ্য পর্যটন শিল্পকে একটি নতুন আঙ্গিকে নিয়ে যাবে। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য ডুম্বুর জলাশয়, ছবিমোড়া ও জম্পহিলে রাজ্য সরকার বহুবিধ কার্যক্রম চালু করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্যারা মোটরিং, প্যারাগ্লাইডিং, ওয়াটার স্কুটার, ওয়াটার স্কি, জার্ভিং, ব্যানানা বোট এবং হট এয়ার বেলুন ইত্যাদি। অ্যাম্বাসেডর করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত রাজ্য পর্যটন শিল্পকে একটি নতুন আঙ্গিকে নিয়ে যাবে। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য ডুম্বুর জলাশয়, ছবিমোড়া ও জম্পহিলে রাজ্য সরকার বহুবিধ কার্যক্রম চালু করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্যারা মোটরিং, প্যারাগ্লাইডিং, ওয়াটার স্কুটার, ওয়াটার স্কি, জার্ভিং, ব্যানানা বোট এবং হট এয়ার বেলুন ইত্যাদি। স্বদেশ দর্শন 1 প্রকল্পে 90 কোটি টাকা ব্যয়ে রাজ্যে সিপাহীজলা, উদয়পুর, ছবিমোড়া, নির্মল, উজ্জয়ন্ত প্রাসাদ, ডম্বুর জলাশয়, জম্পহিল এবং 15 কোটির পরিকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। সর্বমোট 31টি লকঘাট চালু করা হয়েছে এবং আরও 8টি লকঘাট বর্তমানে সম্পূর্ণ করার পর্যায়ে রয়েছে। উজ্জয়ন্ত প্রাসাদে 6 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা রাজন্য আমল এবং সমকালীন ইতিহাসের উপর একটি লাইট এবং সাউন্ড শো চালু করা হয়েছে। 692 কোটি টাকা ব্যয়ে 4টি রোপওয়ে নির্মাণ করা হবে, যেগুলো হল উদয়পুর রেল স্টেশন থেকে মাতারবাড়ি, দ্বিতীয়টি মহানি থেকে ছবিমোড়া, তৃতীয়টি সুরমাচড়া এবং চতুর্থটি জম্পুই পাহাড়ে।
পর্যটকের সুবিধা প্রদানের জন্য ডম্বুর জলাশয়ে একটা হাউস বোট মোতায়েন করা হবে। ডম্বুরের ইকো ট্যুরিজম বিকাশে 2023-24 অর্থ বছরে 5 কোটি টাকা ব্যয় করা হবে। পর্যটক আকর্ষিত করার জন্য দুর্গাবাড়িতে একটি টিম মিউজিয়াম গড়ে তুলতে 15 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। পর্যটকদের আকর্ষিত করার জন্য মন্দিরের উদয়পুরে মহাদেব দিকে সুশোভিত করা হবে এবং এর জন্য 8 কোটি টাকা ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে। ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার সরকারের কার্যক্রম প্রচারের জন্য সারা রাজ্যে 15টি স্থানে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহায়তায় ত্রিপুরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে এবং প্রথম ব্যাচের ছাত্রছাত্রীরা কোর্স সমাপ্ত করে সার্টিফিকেট লাভ করেছেন। এই শিক্ষাবর্ষে 5টি নতুন কোর্স চালু করা হবে। এতে মোট কোর্সের সংখ্যা দাঁড়াবে 6টি। নর্থ স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম এর প্রকল্পে 25 কোটি টাকা ব্যয়ে গান্ধীঘাটে একটি ট্যুরিজম অ্যান্ড কালচারাল প্রমোশনাল হাব গড়ে তোলার প্রস্তাব পেশ করছে। ট্রান্সপোর্ট বৈদেশিক বাণিজ্য যোগাযোগের প্রভূত উন্নতি সাধনের জন্য রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থা উন্নতি লজিস্টিক হাব গড়ে তুলতে বদ্ধপরিকর। গত 12/9/2022 তারিখে ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক মেটা স্পাইস জেট এয়ারলাইন্সকে আগরতলা চট্টগ্রাম আগরতলা রুটে আন্তর্জাতিক বিমান পরিচালনার জন্য লেটার অফ অ্যাওয়ার্ড প্রদান করেছে, যার জন্য রাজ্য সরকার 15 কোটি টাকার ভর্তুকি প্রদান করেছে। রাজ্যের পরিবহন ক্ষেত্রকে বিদ্যুৎ নির্ভর গতিশীলতার দিকে নিয়ে যেতে, বায়ু দূষণ কমানো এবং ত্রিপুরাকে পরিবেশ বান্ধব পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ে তোলার জন্য রাজ্য মন্ত্রিসভা ত্রিপুরা ইলেকট্রিক ভেহিকেল পলিসি 2022-এর অনুমোদন দিয়েছে। রাজ্য সরকার ভেহিকেল স্ক্র্যাপিং পলিসি 2023 প্রণয়ন করে, যার অধীনে 15 বছরের পুরনো সরকারি যানবাহনগুলিকে বাতিল করে পরিবেশ বান্ধব যানে পরিবর্তিত করা হবে। ত্রিপুরা আভ্যন্তরীণ জলপথে উন্নয়নে রাজ্য সরকার উদয়পুরে একটি মাল্টি মডেল লজিস্টিক পার্ক স্থাপন করবে। কর্মীবিহীন রেলওয়ে ক্রসিংগুলোতে দুর্ঘটনা এড়ানোর জন্য ভারত সরকার রেলওয়ে মন্ত্রক রাজ্যের জন্য 23টি রোড ওভারব্রিজের অনুমোদন দিয়েছে। 117 কোটি টাকা ব্যয়ে এরকম 12টি ওভারব্রিজের কাজ এগিয়ে চলছে এবং বাকি 11টি ওভারব্রিজের প্রকল্পের বিস্তারিত রূপরেখা তৈরির কাজ চলছে। গঙ্গা তুইশা, জিরানিয়া, মেলাঘর এবং জুলাই বাড়িতে 25 কোটি টাকা ব্যয়ে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণ করার জন্য প্রস্তাব করছে। আগরতলা পরিবহন কমিশনের অফিস বাড়ি এবং তৎসঙ্গে দক্ষিণ ত্রিপুরা সিপাহী জেলা খোয়া এবং ঊনকোটি জেলার 4টি পরিবহন অফিস বাড়ি নির্মাণের প্রস্তাব রাখছি। এই নির্মাণ খাতে আমি 50 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করছি। রোড এবং ব্রিজেস 2022-23 অর্থ বছরে 331 কিলোমিটার রাস্তার উন্নতি সাধন করা হয়েছে এবং 224 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করা হয়েছে। রাজ্য সরকার 5টি আরসিসি ব্রিজের কাজ সম্পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে 2022-23 অর্থ বছরে 10টি বসতি এলাকায় সর্বঋতু উপযোগী রাস্তার সুবিধা দেওয়ার জন্য 123 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। তাছাড়া 2022-23 অর্থ বছরে 150 কিলোমিটার জাতীয় সড়ক এবং 23 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। 2023-24 অর্থ বছরে প্রায় 280 কিলোমিটার রাস্তার উন্নয়ন করা হবে। 2388 কিলোমিটার রাস্তায় মেরামতের কাজ করা হবে এবং 10টি নতুন আরসিসি ব্রিজ নির্মাণ করা হবে। তাছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে 38টি বসতি অঞ্চলে 340 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে সর্বঋতু উপযোগী রাস্তার সুবিধা দিতে। তাছাড়া 76 কিলোমিটার জাতীয় সড়ক এবং 85 কিলোমিটার রাজ্য সড়ক এবং 3টি রোড ওভারব্রিজ নির্মাণ করা হবে। কর্মচারীদের থাকার সুবিধার জন্য আমি কুঞ্জবন এলাকায় 64টি টাইপ 3 এবং 64টি টাইপ 2 কোয়ার্টার নির্মাণের প্রস্তাব রাখছি। এই কাজের জন্য 65 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। রোড সেক্টরের জন্য আমি 1360 কোটি টাকা বাজেট বরাদ্দের সংস্থান রেখেছি। ওয়াটার রিসোর্স 2022 অক্টোবর জলসম্পদ দপ্তর 4713 হেক্টর কৃষি জমিকে সেচের আওতাভুক্ত করার জন্য 840টি স্মল বোর ডিপ টিউবওয়েল এবং 234টি ডিপ টিউবওয়েল নির্মাণের কাজ হাতে নিয়েছে। এর মধ্যে 400টি স্মল বোর ডিপ টিউবওয়েল এবং 4টি ডিপ টিউবওয়েল নির্মাণ সম্পন্ন এবং চালু করা হয়েছে এবং এর মাধ্যমে 1006 হেক্টর কৃষি জমিতে সুনিশ্চিত সেচের আওতাভুক্ত করা হয়েছে। এছাড়া 446টি স্মল বোর ডিপ টিউবওয়েল এবং 102টি ডিপ টিউবওয়েল নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এতে আরও 3043 হেক্টর কৃষি জমি সুনিশ্চিত সেচের আওতায় আসবে। অবশিষ্ট 128টি ডিপ টিউবওয়েল নির্মাণ প্রক্রিয়া চলছে। বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে 24টি জায়গায় 3411 মিটার ভূমিক্ষয় প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে 640 মিটার দৈর্ঘ্যের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট 2731 মিটার দৈর্ঘ্যের কাজ বর্তমানে চালু আছে। আমি 7 কোটি টাকা ব্যয়ে 60টি নতুন লিফট ইরিগেশন প্রকল্পের নির্মাণ এবং 20টি লিফট ইরিগেশন প্রকল্পের সংস্কার করার প্রস্তাব করছি। এছাড়া রাজ্যের বিভিন্ন ব্লকে 65 কোটি টাকায় 8টি ক্ষুদ্র সেচ জলাধার নির্মাণ করা হবে। আমি সেতু বন্যা নিয়ন্ত্রণে মোট
249 কোটি টাকা বাজেট বরাদ্দের সংস্থান রেখেছে। পাওয়ার 2022 ডিসেম্বরে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের 2275 কোটি টাকা আর্থিক সহায়তা, ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট রূপায়ণ সম্পর্কিত চুক্তি ডিইএ এবং এডিবি এর সাথে সম্পন্ন হয়েছে। ত্রিপুরা ইতিহাসে বিদ্যুৎ ক্ষেত্রে এটাই সর্ববৃহৎ প্রকল্প। রাজ্যের জন্য এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। টিএসইসিএল এর বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পরিচালিত আর্থিক ব্যবস্থা উন্নয়নে রাজ্য সরকার 800 কোটি টাকা ব্যয়ে রিফর্ম বেসড রেজাল্ট লিঙ্ক ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম রূপায়ণ করছে। রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। ত্রিপুরার একটি 103 মেগাওয়াট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে এনটিপিসি এর এনার্জি ডিভিশনের সাথে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এতে 700 কোটি টাকা বিনিয়োগ করা হবে। রাজ্যে একটি ছোট্ট পরিসরে জলবিদ্যুৎ প্রকল্প তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার জন্য সম্ভাব্যতা অধ্যয়ন শুরু করা হবে। রাজ্যের দূর দূরান্ত এলাকায় পুনর্নবীকরণ শক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি সারা দেশে খ্যাতি অর্জন করেছে। এটি রাজ্যের দুর্গম এলাকায় জনজীবনে অনুকূল প্রভাব ফেলেছে। গত বছর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি সুবিধাভোগীদের সাথে কথা বলার সময় এই প্রকল্পের প্রশংসা করেছেন। গ্রামীণ বাজার আলোকজ্যোতি প্রজেক্টের আওতায় 33 কোটি টাকা ব্যয়ে 15,000 সোলার লাইটের মাধ্যমে 1291টি গ্রামীণ ও প্রত্যন্ত বাজার আলোকিত করা হয়েছে। পিএম কুসুম প্রকল্পে ট্রেডার নন গ্রিড এলাকা 4020টি সোলার পাম্প বসানো হবে। এতে ব্যয় হবে 121 কোটি টাকা। তার মধ্যে 2066টি পাম্প ইতিমধ্যে বসানো হয়েছে। আমি মহতী সভাকে জানাতে আনন্দিত যে কেন্দ্র সরকার পিএম ডিভাইন প্রকল্পে ত্রিপুরার সোলার মাইক্রো গ্রিড বসানোর জন্য 81 কোটি টাকা মঞ্জুর করেছে। মোট 274টি প্রত্যন্ত এলাকা বসতিগুলিকে এরকম সোলার মাইক্রো গ্রিডের মাধ্যমে আলোকিত করা হবে। আমি মহতী আরবান ডেভেলপমেন্ট মহতী সভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে 2022 অর্থ বছরে PMAY আরবান প্রকল্পে রূপায়ণে অসাধারণ সাফল্যের জন্য ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে পুরস্কৃত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু স্বচ্ছতা সার্ভেকেশন সার্ভে 2022 অনুসারে ত্রিপুরাকে ছোট রাজ্যগুলির মধ্যে মোস্ট ক্লিন স্টেট ইন ইন্ডিয়া স্মল স্টেট ক্যাটাগরি হিসেবে পুরস্কৃত করেছেন। ইন্ডিয়ান স্বচ্ছতা লীগের অধীনে স্পেশাল মেনশন 3 লাখ থেকে 10 লাখ ক্যাটাগরিতে আগরতলা পুর নিগমকে পুরস্কৃত করা হয়েছে। নগরায়নের ক্রমবর্ধমান চাহিদাকে মেটাতে আমি মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম নামে একটি নতুন প্রকল্প চালুর প্রস্তাব করছি। এই প্রকল্প আগামী 5 বছরে 500 কোটি টাকা ব্যয়ে আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। এই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করার জন্য 2023-24 অর্থ বছরের বাজেটে আমি 10 কোটি টাকার সংস্থান রেখেছি। আগরতলা শহর এবং রাজ্যের অন্যান্য শহরগুলিতে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য আমি মোট 50 কোটি টাকার সংস্থান রাখছি। পর্যটকদের আকর্ষিত করতে বাণিজ্যিক কার্যকলাপ বৃদ্ধির লক্ষ্যে কৈলাস শহরে 10 কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক অন্যান্য সুবিধা গড়ে তোলা হবে। 8.45 কোটি টাকা ব্যয়ে 19টি বিভিন্ন শহরে সোলার হাই মাস্ট লাইটিং সিস্টেম স্থাপন করা হবে। সারা রাজ্যে পৌর পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগের জন্য আমি আনন্দের সাথে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি। এই প্রকল্প আগামী 5 বছরে টুয়েবকে অন্তর্গত করে 1500 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর জন্য আমি 2023-24 অর্থ বছরের বাজেটে 120 কোটি টাকার সংস্থান রেখেছি। 3.50 কোটি টাকা ব্যয়ে কমলপুর নগর পঞ্চায়েতের জন্য একটি নতুন অফিস বিল্ডিং নির্মাণ করা হবে। হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার মাননীয় অধ্যক্ষ মহোদয় 2022-23 অর্থ বছরে 140 জন শিল্পীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 238 জন শিল্পীকে কারুশিল্পের দ্রব্যাদি বানানোর জন্য উন্নত মানের যন্ত্রপাতি দেওয়া হয়েছে। তাঁত শিল্পীদের জীবিকার্জনের সুযোগ করে দিতে 2023-24 অর্থ বছরে 4টি অধ্যুষিত এলাকায় 4টি নতুন হ্যান্ডলুম ক্লাস্টার গঠন করা হবে। 50 জন জনজাতি তাঁত শিল্পী বিভিন্ন জীবিকার্জন প্রকল্পে উপকৃত হবে। 690 জন তাঁত শিল্পীকে উন্নত তাঁত মেশিনে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য এবং বহিরাজ্যে কারুশিল্প সামগ্রী বিপণনের সুবিধা করে দিতে 4টি গান্ধী শিল্প বাজার এবং 2টি প্রদর্শনীর আয়োজন করা হবে। কোঅপারেশন সমবায় ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সমবায়গুলির কাজ করবে স্বচ্ছতা আনতে প্যাক কম্পিউটারাইজেশন প্রজেক্টের অধীনে 268টি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিকে ল্যাম্প প্যাক কম্পিউটারাইজ করা হবে। সমবায় ক্ষেত্রে উন্নয়নকে আরও বেশি মাত্রা দিতে
160টি নতুন কোঅপারেটিভ সোসাইটি গঠন করে শেয়ার ক্যাপিটাল হিসেবে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। আগরতলা কোঅপারেশন আরবান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজকর্মে আরো গতি আনতে রাজ্য সরকার 1.5 কোটি টাকা বিনিয়োগ করবে। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির এর নতুন ভবন উদ্বোধন ও কাজ শুরু হয়। ত্রিপুরা নরসিংগড়ে 2022 সালের অক্টোবর মাসে ন্যাশনাল ল ইউনিভার্সিটি এর শিলান্যাস করা হয়েছে। কমলপুরে মোহনপুরে আদালত ভবনের নির্মাণ কাজ এবং কোয়াই ও ধর্মনগরে আদালত ভবনের সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। কৈলাসহর বিশ্রামগঞ্জে এবছর আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হবে। এবছর বিশ্রামগঞ্জ কোয়া এবং কৈলাসহরের জুডিশিয়াল অফিসারদের জন্য সরকারি বাসভবন নির্মাণের কাজও শুরু হবে। 2022 সালে 9টি লোক আদালতের আয়োজন করা হয়। সেখানে জাতীয় লোক আদালত, বিশেষ লোক আদালত, চিরাচরিত লোক আদালত, মহা লোক আদালত, ভ্রাম্যমাণ লোক আদালত এবং ধারাবাহিক লোক আদালতের মাধ্যমে 58,000-এরও বেশি মামলা উত্থাপিত হয়, যার মধ্যে 6,700টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। রাজ্য জুড়ে মোট 1024টি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে 1,11,162 জন ব্যক্তি অংশগ্রহণ করেন। 1,623 জন সুবিধাভোগীকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা হয় এবং 12,094 সুবিধাভোগীদের আইনি পরামর্শ প্রদান করা হয়। আমি আগরতলা, জম্পিজলা, করবুক এবং শান্তিবাজার নতুন আদালত নির্মাণের প্রস্তাব রাখছি। জম্পিজলা, করবুক, শান্তিবাজার এবং বিলোনিয়াতে বিচার বিভাগ আধিকারিকদের জন্য কোয়ার্টার এবং আগরতলা হাইকোর্টের কর্মচারী এবং আধিকারিকদের জন্য 6টি টাইপ 4 ও 6টি টাইপ 3 কোয়ার্টার নির্মাণ করার প্রস্তাব রাখছি। ফাইনাল 1/7/2018 তারিখের থেকে ত্রিপুরাতে ন্যাশনাল পেনশন স্কিম চালু হয়েছিল। কর্মচারীদের স্বার্থ মাথায় রেখে আমি কর্মচারী পিছু সরকার কন্ট্রিবিউশন বেসিক বেতনের 10% থেকে বাড়িয়ে মহার্ঘ ভাতা সহ কর্মচারীর বেতনের 14% করার প্রস্তাব। সম্প্রতি রাজ্য সরকার কম সময়ের মধ্যে পেনশনভোগীদের পেনশন প্রস্তাব এজি অফিসে জমা দেওয়ার জন্য একটি পোর্টাল চালু করেছে। রাজ্য সরকারের অধীনস্থ পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত আবেদন অনলাইনে জমা দেওয়ার জন্য একটি পৃথক গ্রিভেন্স পোর্টাল চালু করা হয়েছে। এটা পেনশনারদের অভিযোগ জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে সহায়তা করবে। এবছর থেকে রাজ্য সরকার স্থায়ী সরকারি কর্মচারীদের জন্য ই সার্ভিস বুক চালু করতে যাচ্ছে। এতে কর্মচারীরা খুব সহজেই নিজের সার্ভিস রেকর্ড দেখতে সমর্থ হবেন। আমি ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স নামক একটি নতুন অধিদপ্তর স্থাপন করার প্রস্তাব রাখছি। এই অধিদপ্তর সুশাসন, দপ্তরগুলি কার্যকারিতা বাড়ানো এবং নাগরিকদের জন্য বিভিন্ন নিয়মের বাধ্যবাধকতা হ্রাসের লক্ষ্যে জাতীয় বা আন্তর্জাতিক স্তরের সংস্থাগুলির সাথে কাজ করবে এবং জীবনযাত্রার সহযোগ সুগম করতে সাহায্য করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই মহতী সভায় উপস্থিত সকল সদস্যরা সুশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা এর ব্যবহার সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির অন্যান্য জাতীয় স্তরের প্রতিষ্ঠানের সহযোগিতায় তথ্য প্রযুক্তি দপ্তরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, শক্তি, কৃষি এবং নগর বিষয়ক ক্ষেত্রে নীতি বাস্তবায়ন করতে এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই উৎকর্ষ কেন্দ্র রাজ্য সরকারকে সহযোগিতা করবে। এই সেন্টারটি 5 কোটি টাকা ব্যয় করা হবে। যে সকল মেধাবী ছাত্রছাত্রীরা আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা গ্রহণে অক্ষম, রাজ্য সরকার তাদের জন্য সংবেদনশীল। আমি আনন্দের সাথে সিএম সার্চ চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি এবং এতে 3 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত 10ম এবং 12ম স্তরের 100 জন ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি রাজ্য সরকার প্রদান করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা রাজ্যের মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার খুবই সংবেদনশীল। রাজ্যের জনগণকে চিকিৎসার জন্য রাজ্যের অভ্যন্তরে, রাজ্যের বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। তাই আমি সিএম জন আরোগ্য যোজনা 2023 সংক্ষিপ্ত CMJY 2023 নামক একটি সার্বজনীন স্বাস্থ্য বীমা যোজনা চালু করার প্রস্তাব রাখছি, যা হবে সার্বজনীন প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান
ছাঁটাই প্রস্তাব অর্থাৎ কাট মোশনের নোটিশ দিতে চান, তারা আগামী 9 জুলাই রবিবার 2023 তারিখে বেলা 2 ঘটিকার মধ্যে তাদের নোটিশ বিধানসভা সচিবালয়ে জমা দিতে পারবেন। এখন প্রশ্নোত্তর পর্বের পূর্বে যাওয়ার পূর্বে আমি একটি প্রস্তাব পেয়েছি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়ের কাছ থেকে। আপনি একটু পাঠ করে শোনান। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাকে সময় প্রদান করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রুল 98I of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly মূলে আমি একটি অভিনন্দনমূলক প্রস্তাব উত্থাপন করার জন্য আপনার অনুমতি পেয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার প্রস্তাবটি এই সবার সামনে উত্থাপন করছি। অধ্যক্ষ মহোদয়, গত 4 জুলাই 2023 ইংরেজি তারিখে রাজ্য মন্ত্রিসভা রাজ্যের স্থায়ী বাসিন্দা কর্মচারী যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত রাখতে ত্রিপুরা সরকারের দপ্তরগুলো সহ কিশোরবাবু, কর্মপ্রার্থী, দুঃখিত, কর্মপ্রার্থী রেকর্ড হবে। কর্মপ্রার্থী যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত রাখতে ত্রিপুরা সরকারের দপ্তরগুলো সহ রাজ্য সরকারের অধিকৃত কর্পোরেশন, বোর্ড এবং বিভিন্ন PSU গুলোতে শূন্য পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কর্মপ্রার্থীর PRTC থাকা বাধ্যতামূলক হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের কর্মহীন বেকারদের স্বার্থে রাজ্য মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুবই সময়োপযোগী এবং অভিনন্দনযোগ্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত খুবই প্রশংসনীয় বলে রাজ্য সরকারের প্রতি আমার আনিত এই অভিনন্দনমূলক প্রস্তাবটি এই হাউস থেকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই হাউসের সকল সম্মানিত সদস্যগণের কাছে আমি বিনম্র আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এবং এটা প্রস্তাবটা সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্নোত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ কর্তৃক উত্তর প্রদানের জন্য প্রশ্নগুলি আমি সদস্য নামের পাশে উল্লেখ করা আছে, আমি পড়ছি পর্যায়ক্রমে। আমি আমাদের এখন যারা তো অনেকে তো নেই, হয়ে যাবে না কেন বলছি, ম্যাক্সিমাম কোশ্চেনই তো করেছেন যারা। এখন 1:10 বাকি, তাহলে অবিচুরি করে নেই। অবিচুরি করে অসুবিধা কিছু নাই আমার মনে হয়। অবিচুরি করে বলুন কোশ্চেনটা আমার মনে হয় সেকেন্ড আমার ওরা যদি আসে সুযোগ দেবেন। ওকে, ঠিক আছে। স্মৃতিচারণ। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 3টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন এই পর্যায়ক্রমে সেগুলো পাঠ করছি। স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা মন্ত্রী বিধুভূষণ মালাকারের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকার গত 24 মে 2023 বুধবার সকালে কমলপুর মহকুমার হালাহালিতে এক আত্মীয়ের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। জীবনাবসানকালে তিনি স্ত্রী, এক পুত্র, 2 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 73 বছর। বিধুভূষণ মালাকার 1950 সালের 2রা অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গজেন্দ্র রাম মালাকার ও মাতার নাম মাতঙ্গিনী মালাকার। ছাত্র অবস্থায় তিনি বামপন্থী আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। এরপর 1969 সালে বিধুভূষণ মালাকার CPIM পার্টি সভ্যপদ লাভ করেন। তিনি সারা ভারত কৃষক সভা ও তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সদস্য ছিলেন। 1978 সালে ত্রিপুরার বিধানসভা সাধারণ নির্বাচনে 50 পাবিয়াছড়া বিধানসভা নির্বাচনী
কেন্দ্র থেকে বিধুভূষণ মালাকার সিপিআইএম মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জনতার রায়ে প্রথমবার জয়লাভ করে ত্রিপুরা বিধানসভায় আসেন। এরপর 1983, 1988, 1993, 1998, 2003 এবং 2008 সালে ওই কেন্দ্র থেকে বিধানসভা সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়ে আসেন। 2000 সালে বামফ্রন্ট মন্ত্রিসভায় তিনি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী হিসেবেও নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। সততা ও স্বচ্ছতাকে পাথেয় করে চলায় ওনার জীবনে একমাত্র একটি দিক ছিল। তিনি জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের সকলের সঙ্গে সুখে দুঃখে একান্ত আপনজনের মতন পাশে থেকে সরকারের সঙ্গে সকলের সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে তুলেছিলেন। ওনার সহজ সরল জীবনযাত্রা সাধারণ জনগণের সঙ্গে আন্তরিক ও অমায়িক ব্যবহারের জন্য দলমত নির্বিশেষে সকল অংশের জনগণের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। ত্রিপুরা বিধানসভা প্রাক্তন সদস্য তথা মন্ত্রী বিধুভূষণ মালাকারের প্রয়াণে গভীর শোকাহত এই সভা প্রয়াত বিধুভূষণ মালাকারের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিকের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিক গত 13 জুন 2023 মঙ্গলবার বিকালবেলায় বিলনাস্থিত নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থতা বোধ করায় ওনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল 4:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা সহ অসংখ্য গুণমগ্ধদের রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 72 বছর। অমল মল্লিক 1951 সালের 26 সেপ্টেম্বর বিলোনিয়া মহকুমার অন্তর্গত সারাসীমা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিলোনিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। কলেজে পড়াশোনা চলাকালীন সময়ে এনডিসিআই ছাত্র সংঘের সঙ্গে তিনি যুক্ত হন। 1973, 74 এবং 74-75 সালে পরপর দুইবার বিলোনিয়া কলেজে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। 80-র দশক থেকে জাতীয় কংগ্রেস দলের বিভিন্ন পদে থেকে তিনি অবিভক্ত গোটা দক্ষিণ ত্রিপুরা জেলায় দলের একজন বরিষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কিছুদিন টিএমসি দল থেকে পুনরায় ভারতীয় জাতীয় কংগ্রেস দলে ফিরে আসেন। প্রয়াত অমল মল্লিক ওনার রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে বিজেপি দলে যোগদান করে এই দলের সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে যুক্ত রেখেছিলেন। অমল মল্লিক 1988 এবং 1993 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিলোনিয়া বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসে দলের প্রার্থী হিসাবে পরপর দুবার জয়লাভ করেন। তিনি ত্রিপুরা রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন জনদরদী মানুষ ছিলেন। বিধায়ক হিসাবে বিধানসভায় তিনি জনস্বার্থ বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সচেতন ভাবে পরিষদীয় দায়িত্ব পালন করে সংশ্লিষ্ট সকল আপনজন হয়ে উঠেছিলেন। রাজনীতির পাশাপাশি প্রয়াত অমল মল্লিক ছিলেন একজন প্রকৃত সমাজকর্মী এবং মানবদরদী। জীবনের শেষ দিন পর্যন্ত একজন সমাজকর্মী হিসাবে মানব সেবায় নিজেকে যুক্ত রেখেছিলেন। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিকের প্রয়াণে এই সভা গভীরভাবে শোক ব্যক্ত করে ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। স্মৃতিচারণ। রাজ্যের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তথা বিশিষ্ট প্রশাসক ও প্রাক্তন আইএএস আধিকারিক হিমাংশু মোহন চৌধুরীর প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপক বিশিষ্ট প্রশাসক তথা প্রাক্তন আইএএস আধিকারিক হিমাংশু মোহন চৌধুরী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় গত 25শে এপ্রিল 2023 তারিখে আগরতলা একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 83 বছর। মৃত্যুকালে তিনি 2 কন্যা সহ জামাতা, নাতি নাতনি সহ বহু আত্মীয় পরিজন ও গুণমগ্ধদের রেখে গেছেন। উল্লেখ্য, বছর 3 পূর্বে ওনার স্ত্রী তথা বিজয় কুমার স্কুলের শিক্ষিকা দীপালি চৌধুরী প্রয়াত হয়েছিলেন। হিমাংশু মোহন চৌধুরী জন্ম 1940 সালের 6 সেপ্টেম্বর। ওনার বাবা শশী মোহন চৌধুরী রাজ্যের একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। হিমাংশু মোহন চৌধুরী আগরতলার উমাকান্ত স্কুলে পড়াশোনা করেছিলেন। এরপর তিনি কলকাতা আশুতোষ কলেজ থেকে সফলতার সঙ্গে স্নাতক ডিগ্রি লাভ করেন। অত্যন্ত মেধাবী হিমাংশু মোহন চৌধুরী অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষায় বসে শেখানো সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হিসাবে সরকারি চাকরিতে যোগদান করেন। আইএএস অফিসার হিসাবে তিনি কর্মজীবনে বিভিন্ন দপ্তরের উচ্চ পদে আসীন থাকার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরে অতিরিক্ত সচিব সহ একাধিক উচ্চ পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশাসনিক কার্য সম্পাদন করে গিয়েছেন। 2000 সালে তিনি কর্মজীবন থেকে স্বাভাবিক নিয়মে অংশগ্রহণ করেছিলেন। 1971 সালে তিনি সোনামুড়া মহকুমার শাসক হিসেবে দায়িত্বে ছিলেন।
ওই সময় তদানীন্তন পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক সেনাদের বর্বরচিত হামলার শিকার হয়ে ভারতে আগত লক্ষ লক্ষ শরণার্থীদের একটি বিরাট অংশ সোনামুড়া মহকুমা এসে আশ্রয় নিয়েছিল। প্রশাসনিক দায়িত্ব কর্তব্য পালনের উদ্দেশ্যে হিমাংশু মোহন চৌধুরী মহকুমা শাসক হিসাবে ভারতে আগত ওই সকল শরণার্থীদের ত্রাণ, আশ্রয়, চিকিৎসা সহ অত্যাবশ্যক বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন। শরণার্থীদের প্রতি ওনার উদারচেতা মনোভাব আজও ইন্দো বাংলা উপদেশের মানুষের মনের স্মৃতিকোঠায় অম্লান হয়ে রয়েছে। যুদ্ধকালীন সময়ে প্রশাসনিক দক্ষতা ও ওই সকল শরণার্থীদের প্রতি তার অসামান্য অবদানের জন্য ভারত সরকার 1972 সালে হিমাংশু মোহন চৌধুরীকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছিলেন। তিনি রাজ্যে প্রথম ব্যক্তি যাকে ভারত সরকার প্রশাসনিক কর্মদক্ষতা ও নৈপুণ্যতার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দিয়েছিল। বাংলাদেশ থেকে আগত বিপদগ্রস্ত শরণার্থীদের প্রতি ওনার অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ সরকার 2013 সালে বাংলাদেশ শ্রেষ্ঠ সম্মান আউটস্ট্যান্ডিং ফ্রেন্ড অব বাংলাদেশ তথা বাংলাদেশের অসামান্য বন্ধু হিসাবে সম্মানে ভূষিত হয়েছিলেন। ত্রিপুরা বিধানসভা রাজ্যের কৃতি সন্তান হিমাংশু মোহন চৌধুরীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে বিধি আত্মার চিরশান্তি কামনা করছে। এর পাশাপাশি ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছে। এখন আমি ত্রিপুরা বিধানসভা প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকার মহোদয়, প্রাক্তন বিধায়ক অমল মল্লিক মহোদয় এবং ত্রিপুরার প্রথম পদ্মশ্রী প্রাপক হিমাংশু চৌধুরী মহোদয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য সবার উপস্থিত সকলকে 2 মিনিট দাঁড়িয়ে মৌনতা পালনের জন্য মৌনতা শুরু।
শিশু সহ 7 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। উল্টো রথযাত্রা উৎসব উদযাপনের আনন্দের আবহ মুহূর্ত আতঙ্ক ও এক বিষাদঘন পরিস্থিতিতে পরিণত হয়ে ওঠে। সাতের জায়গায় দুই শিশু সহ 8 জন বিদ্যুৎস্পৃষ্ট মারা গিয়েছেন। এক আতঙ্ক বিষাদঘন পরিস্থিতি পরিণত হয়ে ওঠে ওই মুহূর্তে। কুমারঘাটের এই মর্ম বেদনাদায়ক ঘটনাটি শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, সমগ্র দেশবাসী শোকস্তব্ধ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছোট বড় মিলিয়ে আরো 15 জন আহত হয়েছেন।